আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23 শিক্ষাবর্ষের এই ইউনিটের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্রের ম্যাথ পার্টে যে রিটেন অংশগুলো ছিল, অর্থাৎ ম্যাথ পার্টের যে রিটেন প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে আজকের ক্লাসে সমাধান করে দেব। তাহলে চলো আমরা সমাধান শুরু করে দেই। শুরুতে আমরা 1 নম্বর কোশ্চেনটা পড়ে দেখি কি বলছে। 3x² - 6x + 2 = 0 সমীকরণের মূলদ্বয় হচ্ছে m এবং n। আমাদেরকে বলছে m+1/n এবং n+1/m মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। তাহলে আমাদের এখানে দেখো একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিছে 3x² - 6x + 2। আমি শুরুতে সমীকরণটা একটু লিখে ফেলি। 3x² - 6x + 2 = 0। এই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আমাদেরকে বলে দিছে, একটা মূল হচ্ছে m এবং আরেকটা মূল হচ্ছে n। ঠিক আছে, তাহলে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যখন আমাদেরকে বলে দেওয়া হয়, শুরুতে আমরা কি করি? শুরুতে আমরা মূলদ্বয়ের যোগফল বের করে নিই, তাই না? তাহলে মূলদ্বয়ের যোগফল দ্বিঘাত সমীকরণের জন্য আমরা জানি -b/a, তাই না? তাহলে মাইনাস দিয়ে দিলাম। এখানে b এর মান কত? b এর মান হচ্ছে -6/a মানে হচ্ছে 3, তাই তো? এটা সমাধান করে দেখো, এটা আসবে তোমার m+n এর মান এখানে আসবে 2। ঠিক আছে, এবং মূলদ্বয়ের গুণফল অর্থাৎ mn, এটার ফর্মুলা হচ্ছে c/a। তাহলে এখানে c এর মান কত? এখানে c এর মান 2 এবং এর মান হচ্ছে 3। তাহলে দেখো মূলদ্বয়ের যোগফল এবং গুণফলের মানটা আমরা পেয়ে গেলাম। এবারে আমাদের দ্বিতীয় শর্তটা কি আছে দেখো, এই যে m+1/n এবং আরেকটা হচ্ছে n+1/m মূল বিশিষ্ট সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি যে এক্ষেত্রে আমাদের মূলদ্বয়ের কি বের করতে হয়? মূলদ্বয়ের যোগফল বের করে নিতে হয়। তাহলে চলো আমরা যোগফলটা সবার আগে বের করে ফেলি। তাহলে কি পাবো? m+1/n একটা মূল, আর একটা মূল হচ্ছে n+1/m, তাই তো? তাহলে এদের যোগফল বের করার জন্য শুরুতে আমি m আর n কে একসাথে লিখি। তাহলে আমি লিখবো m+n+1/n+1/m। ঠিক আছে, লিখার পরে দেখো এই যে m+n এর মানটা শুরুতে আমরা কত বের করে নিয়েছিলাম? মানটা বের করে নিয়েছিলাম আমরা 2, প্লাস এদের যদি আমি এখানে একটু লসাগু করি তাহলে নিচে হবে mn এবং উপরে হবে m+n। ঠিক আছে, তাহলে দেখো 2 প্লাস উপরে m+n, m+n এর মান হচ্ছে 2, নিচে হচ্ছে mn এর মান হচ্ছে 2/3। এটা যদি আমরা একটু হিসাব করি তাহলে দেখো এই 3টা উপরে উঠবে, 2 2 কেটে যাবে, তাহলে 2 + 3 অর্থাৎ 5। ঠিক আছে, তাহলে মূলদ্বয়ের যে যোগফল অর্থাৎ এই যে m+1/n এবং হচ্ছে n+1/m, এদের যোগফল আমরা কত পাইলাম? 5 পাইলাম। ঠিক আছে, এদের আরেকটা জিনিস লাগবে আমার, সেটা হচ্ছে কি এদের গুণফল লাগবে, তাই তো? তাহলে চলো আমরা এদের গুণফলটা বের করি। আমি একটু সংক্ষেপে লিখি। এদের গুণফল কি হবে? m+1/n ইন্টু n+1/m। ঠিক আছে, তাহলে এদেরকে যদি আমি একটু গুণ করি তাহলে দেখো প্রথমে m আর n গুণ করো, কি হবে? mn হবে, প্লাস m ইন্টু 1/m মানে 1 হয়ে যাবে, প্লাস 1/n ইন্টু n যদি গুণ করি আবার 1 হবে, এবং হচ্ছে 1/n ইন্টু 1/m করলে হবে 1/mn। ঠিক আছে, এটা করার পরে mn এর মানটা বসাও। mn এর মান হচ্ছে 2/3, প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 2, প্লাস 1/mn। তাহলে আবার এখানে মানটা বসাও, mn এর মান হচ্ছে 2/3। সো এটা আমরা একটু হিসাব করে দেখি কত আসে। তাহলে এখানে আমার হচ্ছে 2/3 প্লাস 2, প্লাস এখানে আমার থাকবে 3/2, তাই তো? তো আমি যদি এদের লসাগু করি তাহলে লসাগুটা হচ্ছে 6, এবং এখানে থাকবে 4, এখানে থাকবে 12 এবং এখানে থাকবে 9। সো ফাইনালি আমি পাচ্ছি 25/6। ঠিক আছে, এখন আমাদেরকে দেখো যেই দুইটা মূল দিছিল তাদের যোগফল বের করে ফেলছি, তাদের গুণফল বের করে ফেলছি। তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটা আমি একটু এই যে সাইডে লিখি। আমরা জানি দ্বিঘাত সমীকরণটা হবে, দেখো x² মাইনাস, আমরা জানি মূলদ্বয়ের যোগফল ইন্টু x। তাহলে মূলদ্বয়ের যোগফল কত? মূলদ্বয়ের যোগফল হচ্ছে 5। তাহলে মূলদ্বয়ের যোগফল ইন্টু x, এটাকে ব্র্যাকেট দিয়ে লেখার দরকার আছে নাই, মূলদ্বয়ের যোগফল ইন্টু x আমি লিখলাম। ঠিক আছে, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x আমি ডিরেক্ট লিখছি, প্লাস মূলদ্বয়ের গুণফল কত? 25/6 = 0। ঠিক আছে, এই যে সমীকরণটা, এটাকে একটু নিচে আমি এই যে নিচে নিয়ে আসি, নিচে একটু সুন্দর করে লিখি। ঠিক আছে, দেখো তাহলে আমার ছিল x² মাইনাস 5x প্লাস 25/6 = 0। তো এটাকে যদি আমি লসাগু করে লিখতে চাই তাহলে আমি পাবো 6x² মাইনাস, এখানে পাবো 30x প্লাস 25 = 0। এটাই হচ্ছে আমার এই যে m+1/n এবং n+1/m মূল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণটা আমাকে বের করতে বলছে প্রদত্ত ইনফরমেশন থেকে, সেটাই হচ্ছে সেই সমীকরণ। ঠিক আছে, এবারে চলো আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা দেখো কি বলছে 2 নম্বরে, যে
পি এর কোন মানের জন্য 4,4 বিন্দুটি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস py প্লাস 7 ইকুয়াল টু 0 পরবৃত্তের উপকেন্দ্র হবে। কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে যে পি এর কোন মানের জন্য 4,4 বিন্দুটি এই যে পরবৃত্তের সমীকরণটা দেওয়া আছে, এখানে দেখো সবগুলো দেওয়া আছে, শুধু এখানে y এর যে সহগ সেটাকে পি আকারে রাখছে, ঠিক আছে। এখন আমাকে বলছে যে পি এর কোন মানের জন্য 4,4 বিন্দুটা এই পরবৃত্তের উপকেন্দ্র হবে। তার মানে বলছে যে পি এর কি এমন মান হবে যার জন্য এই পরবৃত্তের উপকেন্দ্রটা আমাকে বলে দিছে 4,4, ঠিক আছে। তাহলে আমরা প্রসেস অনুযায়ী আগাই। আমাদের প্রদত্ত যে পরবৃত্তের সমীকরণ সেটা কি দেওয়া আছে দেখো তো। প্রদত্ত পরবৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস py প্লাস 7 ইকুয়াল টু 0। আমার হাতে এইটুকু ইনফরমেশন, তাই না। আগে এটাকে আমরা যেভাবে সলভ করি সেভাবে করে ফেলি। দেখো এক্স স্কোয়ার মাইনাস, যদি আমি এখানে 8x লিখি, আমি যদি সূত্র ফেলতে চাই বলো তো কি লিখতে হবে। দেখো আমি 2 ইন্টু 4 ইন্টু এক্স যদি এটাকে সূত্রের মতো করে লিখতে চাই তাহলে আমার এখানে 4 স্কোয়ার এক্সট্রা লিখতে হবে, মাইনাস আবার 4 স্কোয়ার করে দিতে হবে, তাই না। আশা করি তোমরা বুঝতে পারছো। এই পাশে যাবে হচ্ছে মাইনাস py মাইনাস 7, ঠিক আছে। তাহলে এই পাশে আমি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার লিখতে পারবো। এই পাশে হবে আমার মাইনাস py মাইনাস 7, এবং এই যে মাইনাস 4 স্কোয়ার এই পাশে গিয়ে হবে প্লাস 16। এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো পরের লাইনটা হবে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস py, এখানে কত পাবো বলতো, এখানে পাবো প্লাস 9, ঠিক আছে। এরপরে দেখো আবার আমরা কি করতে পারি, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা মাইনাস পি কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে আমার শুধু y এবং এখানে থাকবে মাইনাস 9/p। এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এই যে পরবৃত্তটা, এই পরবৃত্তটাকে আমরা আগে একটু আদর্শ পরবৃত্তের সমীকরণের মতো লেখার ট্রাই করি। তাহলে আমি যদি এখানে 4 লিখি তাহলে আমার এখানে হবে মাইনাস p/4 এবং এখানে থাকবে y মাইনাস 9/p, ঠিক আছে। এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই পরবৃত্তের যে আদর্শ সমীকরণ আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, ঠিক আছে, তার সাথে তুলনা করলে আমরা এই পরবৃত্তের কেন্দ্র কি জানি, সরি পরবৃত্তের উপকেন্দ্রটা কি জানি, উপকেন্দ্রটা জানি হচ্ছে, আমি একটু লিখি, উপকেন্দ্রটা আমরা জানি 0,a, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশন থেকে বলতো এর মানটা কত, এর মানটা এখানে হচ্ছে মাইনাস p/4, ঠিক আছে। এর মানটা এখানে মাইনাস p/4 এবং বড় x এর মান দেখো, মানে অর্থাৎ আমরা তো এইভাবে ম্যাথ গুলো সলভ করতাম না, যে এই টাইপে আসার পরে এই যে x-4 যেটা থাকতো সেটাকে বড় x লিখতাম এবং হচ্ছে y মাইনাস 9/p যেটা আছে সেটাকে বড় y লিখতাম, তাই তো। এইভাবে আমরা হচ্ছে ম্যাথ গুলো সলভ করি। তাহলে হচ্ছে এখানে এর মানটা তো আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এখন প্রশ্ন মতে দেখো এই যে উপকেন্দ্রটা তো হচ্ছে 0,a, ঠিক আছে। এই পর্যন্ত আসার পরে আমরা আগে এটার সাথে মিলাই, ঠিক আছে, যে এই টাইপের পরবৃত্তের উপকেন্দ্র হচ্ছে 0,a। অলরাইট, তাহলে এখানে আমি একটু এখানে একটা দাগ দিয়ে দেই। তোমরা বলো তো যে বড় x এর জায়গায় বড় x ইকুয়াল টু x মাইনাস 4 এটা আমরা লিখে রাখলাম এবং বড় y ইকুয়াল টু কত বলো তো, y মাইনাস 9/p, এটাকে আমরা এই জায়গায় লিখে রাখলাম, ঠিক আছে। এখন প্রশ্ন মতে উপকেন্দ্রটা তো হচ্ছে 0,a, তাই না। তাহলে অর্থাৎ উপকেন্দ্রের ভুজের স্থানাঙ্ক 0 এবং কোটির স্থানাঙ্ক a। তাহলে x এর জায়গায় আমি কি লিখবো, যেহেতু ভুজের স্থানাঙ্ক 0, তাহলে আমরা উপকেন্দ্রের জন্য লিখবো, আমি এইভাবে অল্টারনেটিভ ওয়েতে লিখে ফেলি x-4, মানে দেখো x-4 কে এভাবে আনছি এবং x টাকে এভাবে নিয়ে যাচ্ছি। তাহলে x-4 ইকুয়াল টু, দেখো ভুজের স্থানাঙ্ক যেহেতু 0 তার মানে বড় x এর জায়গায় আমরা 0 লিখবো। তো x ইকুয়াল টু 4 কিন্তু আমরা অটোমেটিক পেয়ে গেলাম, ঠিক আছে। অর্থাৎ এই পরবৃত্তের উপকেন্দ্রের x স্থানাঙ্ক অর্থাৎ ভুজের মানটা হচ্ছে 4 হবে, ঠিক আছে। ভুজের মানটা 4 পেয়ে গেলাম। এবার দেখো তো কোটির জন্য আমরা কি করতে পারি, কোটির মানটা তো হচ্ছে a, তাই না, কোটির মানটা a। সো আমরা লিখবো y এর জায়গায় লিখবো a ইকুয়াল টু y মাইনাস 9/p, ঠিক আছে, এটা আমরা লিখছি। এখন প্রশ্ন মতে এর মানটা কত বলো তো, এর মানটা হচ্ছে মাইনাস p/4, মাইনাস p/4 ইকুয়াল টু y মাইনাস 9/p। এই পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে। সো y ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি বলো তো, y ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি মাইনাস p/4 প্লাস 9/p, এটা না, এই জিনিসটা আমরা লিখতে পারতেছি। এখন প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে ভুজের স্থানাঙ্ক তো 4 পাইছি, কোটির স্থানাঙ্কটা প্রশ্ন মতে 4 আসা উচিত না, যেহেতু আমাকে বলে দিছে p এর কোন মানের জন্য 4,4 বিন্দুটি এই পরবৃত্তের উপকেন্দ্র হবে। তার মানে পরবৃত্তের উপকেন্দ্রটা তো আমাকে বলেই দিছে যে ভুজের স্থানাঙ্ক 4 আসবে এবং কোটির স্থানাঙ্কও 4 আসবে, অর্থাৎ y এর মানটাও 4 আসবে। x এর মানটা কিন্তু ম্যাথমেটিক্স যে করার পরে আমরা এখানে দেখতে পাইছি যে x এর মান অটোমেটিকলি 4 চলে আসছে।
এবং y এর মানটা 4 আসা উচিত হবে, যেহেতু কোশ্চেনে বলে দিছে 4,4 উপকেন্দ্র, তাই না? তাহলে আমরা y এর মানটা ডিরেক্ট এখন 4 বসিয়ে দিই। আমাদের কিন্তু y এর মানটা চাইনি, আমাদের বলছে যে y এর মানটা 4 হবে, x এর মানও 4 হবে, y এর মানও 4 হবে উপকেন্দ্রের p এর কোন মানের জন্য। তাহলে y এর মানটা বসিয়ে দিই। y এর মানটা যদি 4 হয় ইকুয়াল টু, এবার আমরা একটু সমাধান করি। দেখো আমরা যদি লসাগু করি তাহলে আমরা এখানে নিচে পাবো কত? নিচে পাবো 4p, তাই না? তো নিচে পাবো 4p। তো এখানে 4 এবং 4 মিলে গেলে এখানে হচ্ছে মাইনাস পি স্কোয়ার হচ্ছে, এবং এখানে পি আর পি মিলে গেলে এখানে আমার থাকতেছে 36। ঠিক আছে, অলরাইট, 4 নং 36। এবার আমরা একটু সুন্দর করে লিখি। আমরা এখানে পাবো 16p ইকুয়াল টু মাইনাস পি স্কোয়ার প্লাস 36। এটা পাওয়ার পরে দেখো আমরা এখানে একটা ইকুয়েশন ডেভেলপ করে ফেলতে পারি। পি স্কোয়ার প্লাস 16p মাইনাস 36 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করলে তোমরা মিডল টার্ম করে দেখো। এখানে হচ্ছে প্লাস 18p মাইনাস 2p করলে তো মিডল টার্মটা হবে না। তাহলে প্লাস 18p যেহেতু, তাহলে p এর মানটা হচ্ছে প্লাস প্লাস 18 না, তাহলে p এর মানটা হবে মাইনাস 18 কমা 2, অর্থাৎ দুইটা মান আসবে, একটা হচ্ছে মাইনাস 18 আসবে, একটা হচ্ছে প্লাস 2 আসবে। অলরাইট, তোমরা এই মিডল টার্মটা করে দেখো, এই যে এই দ্বিঘাত সমীকরণটা। ঠিক আছে, এটার মিডল টার্ম কিভাবে করতে হবে আমি তো বলে দিলাম। আচ্ছা, এই লাইনটা একটু লিখে দেই। পি স্কোয়ার প্লাস 18p মাইনাস 2p মাইনাস 36 ইকুয়াল টু 0। এই হচ্ছে তার মানে মিডল টার্ম। ঠিক আছে, এটা সমাধান করে দেখো, পি এর মান আসবে মাইনাস 18 এবং হচ্ছে 2। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। অলরাইট, এবারে চলো আমরা 3 নম্বর ম্যাথটা সমাধান করি। ঠিক আছে, তোমরা দেখো 3 নম্বর ম্যাথটাতে আমাদেরকে কি বলা হয়েছে। y ইকুয়াল টু cos x ln 1 ডিভাইডেড বাই sec x প্লাস tan x হলে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার প্লাস y এর মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ y এর যে মানটা দেওয়া আছে সেটাকে দুইবার ডিফারেন্সিয়েট, তাই না? দুইবার ডিফারেন্সিয়েট করে এর সাথে আবার y যোগ করে যেই মানটা পাবো সেই মানটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে শুরুতে দেখো এই যে y ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে cos x ln 1 ডিভাইডেড বাই sec x প্লাস tan x, তাই না? এটা আমাদের হচ্ছে দেওয়া আছে। তো এই জিনিসটাকে আমরা যদি একটু ছোট করে নিতে পারি তাহলে হচ্ছে, অথবা সিম্পল করে নিতে পারি, তাহলে আমাদের ডিফারেন্সিয়েটটা করতে ইজি হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমি এটাকে এভাবে লিখলাম cos x ln, আমরা যদি উপরে দেখো নিচে যেটা আছে উপরে তার অনুবন্ধীটা দিয়ে উপর নিচে গুণ করতে পারি, অর্থাৎ এরকম sec x মাইনাস tan x। দেখো নিচে sec x প্লাস tan x আছে, তো আমরা তার বিপরীতটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে উপরে যেহেতু 1 ছিল, 1 ইনটু এটা মানে এটাই হবে, নিচে হবে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভ্যালুটা। আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। ঠিক আছে, আমি কি করলাম, আমি হচ্ছে এই যে sec x প্লাস tan x এর বিপরীতটা দিয়ে উপর নিচে গুণ করছি। তো y এর মানটা দেখো আমাদের কিন্তু একটু ছোট হয়ে যাবে। y এর মানটা কত হবে? y এর মানটা এই টাইপের একটা ভ্যালু থাকবে আমাদের। দেখো y ইকুয়াল টু cos x ln, দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার ভ্যালু আমরা সবাই জানি, এটার মান হচ্ছে 1। সো আমার থাকবে শুধু cos x ln ব্র্যাকেটে হচ্ছে sec x মাইনাস tan x। ঠিক আছে, এই পর্যন্ত আমরা পাইলাম। এখন দেখো আমাদের তারপরের কাজ কি, একবার ডিফারেন্সিয়েশন আমরা করে ফেলি। তো dy বাই dx ইকুয়াল টু, আমরা এখন দেখো এখানে আমাদের দুইটা টার্ম আছে, এটা হচ্ছে u এবং এটা হচ্ছে v। সো uv এর ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে প্রথমে দেখো আমি হচ্ছে এই যে cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো মাইনাস sin x। এটা আমি লিখে ফেললাম। এটা লিখে ফেলার পরে আমাদের এই লনটাকে আমি পরে লিখে রাখলাম। ঠিক আছে, দেখো লন sec x মাইনাস tan x। ঠিক আছে, এটা লেখার পরে প্লাস দিয়ে দেখো এবার হচ্ছে cos x কে রেখে দেখো এটা ডিফারেন্সিয়েট করতে হবে না, ln sec x মাইনাস tan x এর ডিফারেন্সিয়েট। তাহলে শুরুতে ln x এর সূত্র কি? ln x এর সূত্র হচ্ছে 1 বাই x। তো এখানে x এর জায়গায় হবে sec x মাইনাস tan x। অলরাইট, পরের দেখো কাকে x ধরছি আমরা? sec x মাইনাস tan x কে x ধরছি। এখন এখানে তো আমাদের 1 ছিল, দেখো sec x মাইনাস tan x কে যদি আবার ডিফারেন্সিয়েট করি, আমি এখান থেকে লেখা শুরু করি। sec x কে ডিফারেন্সিয়েট করলে হবে sec x tan x, এবং tan x কে ডিফারেন্সিয়েট করলে হবে আমার মাইনাস sec স্কয়ার x। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। অলরাইট, এবার চলো পরের লাইনটা আমরা একটু করে দেখি কি আসে। তো dy বাই dx ইকুয়াল টু, দেখো এখানে আমার ছিল মাইনাস sin x ইন্টু ln sec x মাইনাস tan x। ঠিক আছে, এখন এখানে আমি এই লাইনটা একটু লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে থাকবে cos x। ঠিক আছে, উপরে যদি আমি দেখো এখানে হচ্ছে আমি মাইনাস sec x কমন নেব, মাইনাস
sec x যদি আমি কমন নেই তাহলে আমার এই sec x টা সামনে আসবে, তো থাকবে আমার sec x মাইনাস tan x, ঠিক আছে। নিচে থাকবে sec x মাইনাস tan x, ঠিক আছে। এখন দেখো এই sec x মাইনাস tan x এবং এটা sec x মাইনাস tan x কেটে যাবে, এবং এখানে দেখো cos x ইন্টু মাইনাস sec x গুণ অবস্থায় আছে। আমরা জানি cos এবং sec হচ্ছে পরস্পর বিপরীত, সো cos এবং sec কেটে গিয়ে এখানে শুধু 1 থাকবে টোটালি, তাই না? সো ফাইনালি দেখো আমরা dy বাই dx অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশনের যে ভ্যালু সেটা কিন্তু আমাদের হাতে চলে আসছে। দেখো মাইনাস sin x ln sec x মাইনাস tan x মাইনাস 1, এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে। এই যে y ইকুয়াল টু যে জিনিসটা বের করছিলাম এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে লিখে রাখি, ঠিক আছে। তো একবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু আমাদের হাতে চলে আসছে, চলো এবার আরেকবার ডিফারেন্সিয়েট করে ফেলি। তো আমরা এটাকে লিখবো ডি স্কোয়ার ওয়াই, সরি আমি একটু এখানে y এর উপর স্কোয়ার দিছি, এই জায়গায় হবে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। এখন আবার যদি ডিফারেন্সিয়েশন করি, দেখো sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, sin x কে ডিফারেন্সিয়েট করলে হবে cos x, সামনে মাইনাসটা মাইনাসই থেকে যাবে, এবং হচ্ছে এটাকে আমি লিখে ফেলি ln sec x মাইনাস tan x, ঠিক আছে। লিখলাম, লেখার পরে আচ্ছা যদি আমি ব্র্যাকেট দিয়ে করতাম সুবিধা হইতো, আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, ঠিক আছে। ধরো মাইনাসটা আমার সামনে আছে, sin x কে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো cos x, এটা আমি লিখে ফেলছি, প্লাস এবারে যদি আমি sin x কে রেখে এই যে এই ln sec x minus tan x এর ডিফারেন্সিয়েশন করি, দেখো এখানে আমি একটু আগে করছিলাম না, এই জায়গাটাতে দেখো cos x কে রেখে ln sec x minus tan x এর ডিফারেন্সিয়েট করছিলাম, cos x কে রেখে ln sec x minus tan x এর ডিফারেন্সিয়েট করে আমি ফাইনালি এই দেখো কেটে গিয়ে শুধু মাইনাস sec x পাইছিলাম এখানে, এই জায়গাটাতে একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। আমি আর করতে চাচ্ছি না, আমি ডিরেক্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখো এই টার্মটাতে আমরা যখন dy বাই dx করি শুরুতে হচ্ছে ln sec x minus tan x, ln sec x minus tan x কে রেখে cos x এর ডিফারেন্সিয়েট করছিলাম, সেজন্য মাইনাস sin x পাইছিলাম। পরের লাইনটাতে কি করছিলাম, পরের লাইনটাতে এই যে cos x টা এখানে ছিল, এটাকে রেখে আমরা ln sec x minus tan x এর ডিফারেন্সিয়েট করছিলাম, অর্থাৎ cos x কে রেখে ln sec x minus tan x এর ডিফারেন্সিয়েশনের পরে যেটা পাইছিলাম, cos x তো এখানে ছিলই, ফাইনালি আমার এখানে অবশিষ্ট ছিল মাইনাস sec x, ঠিক আছে। তাহলে এখানে আমি ডিরেক্ট ওইখান থেকে প্রাপ্ত ইনফরমেশনটা এখানে বসাই দিচ্ছি, আমি নতুন করে আর করতেছি না। দেখো যে তাহলে sin x কে রেখে sin x কে এখানে রেখে ln sec x minus tan x এর ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, আমরা ফাইনালি যে ফলাফলটা পাবো সেটা আমি এখানে ডাইরেক্ট লিখলাম, ঠিক আছে। সো এটা আমি পাবো মাইনাস sec x, অলরাইট। লেখার পরে এই যে 1 ছিল, 1 কে ডিফারেন্সিয়েট করলে তো 0 হবে, সেজন্য আমরা ওইটা আর লিখলাম না। তো এখন আমি যদি একটু হিসাবের দিকে আসি, তো এখানে আমি পাবো মাইনাস দিয়ে গুণ করে দেই, মাইনাস cos x ln sec x মাইনাস tan x করার পরে এখানে কি থাকবে বলতো, এই জায়গাটাতে হচ্ছে sin x ইন্টু মাইনাস sec x আছে, সো এটাকে আমি এভাবে লিখতে পারি মাইনাস, দেখো এই যে sec এর সামনে যে মাইনাসটা ছিল সেটা সামনে চলে আসছে, এবং sec সমান আমরা জানি 1 বাই cos, তাই না? তাহলে sin বাই cos, তো আমি ডিরেক্ট এখানে লিখে রাখলাম tan x, অলরাইট। এইটা লিখার পরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে 1 নম্বর সমীকরণ যে জায়গাটাতে দেওয়া ছিল এটার দিকে তাকাইলে বুঝতে পারবা cos ln sec x minus tan x এর মান হচ্ছে y, তো এখানে আমি লিখবো মাইনাস y মাইনাস tan x, ঠিক আছে, অলরাইট। সো মাইনাস ওয়াই মাইনাস টেন এক্স এখানে আমরা পাইলাম। আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এই যে সামনে মাইনাসটা ছিল সেটা দিয়ে যদি আমি গুণ করে দেই এই জায়গাটা কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো এই জায়গাটা যেহেতু প্লাস হয়ে গেল, তো এখানে আমি লিখবো প্লাস টেন এক্স, ঠিক আছে। এখানে আমি একটু লিখে রাখি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। এখন সো ফাইনালি দেখো আমাদের বের করতে বলছিল ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই, তাহলে চলো এই পাশে আমার ছিল ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার, ওয়াই টা পাশে গেলে প্লাস হবে, ইকুয়াল টু আমরা কি পাচ্ছি ফাইনালি টেন এক্স। তো আমরা মান পেয়ে গেছি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এটার মান আমি ফাইনালি পাইলাম টেন এক্স, এবং এটাই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার, অলরাইট। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে চলো আমরা 4 নম্বর ম্যাথটা সমাধান করে ফেলি। দেখো এখানে বলছে যদি a cos a এটা আলফা হবে, a cos আলফা প্লাস b sin আলফা ইকুয়াল টু a cos বিটা প্লাস b sin বিটা হয়, তবে দেখাও যে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, শুরুতে যেটা দেওয়া আছে এটা আমরা লিখে ফেলি a cos আলফা প্লাস b sin আলফা ইকুয়াল টু a cos বিটা প্লাস বি সাইন বিটা, ঠিক আছে। এই জিনিসটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো এই যে cos গুলো এক পাশে করব,
এবং হচ্ছে দেখো cos এর সামনে যে সহগ a দুইটা সেম আছে এবং sin এর ক্ষেত্রেও দুইটার সামনেই b আছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে সাজাবো এভাবে, শুরুতে আমি লিখবো a cos বিটা মাইনাস a cos আলফা, ঠিক আছে। আমি cos বিটা থেকে cos আলফা মাইনাস করলাম এবং এখানে হবে আমার b sin আলফা মাইনাস b sin বিটা, ঠিক আছে। আমি cos বিটাকে সামনে নিছি, এক্ষেত্রে সূত্রটা ইউজ করতে আমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে আমি কি কমন নিব, a কমন নিব এবং আমার থাকবে cos বিটা মাইনাস cos আলফা ইকুয়াল টু, এখানে আমি কমন নিব b এবং আমার থাকবে sin আলফা মাইনাস sin বিটা। অলরাইট, এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবং দেখো এখানে আমি লিখতে পারবো a বাই b ইকুয়াল টু, এখানে কি হবে বলতো, এখানে হবে sin আলফা মাইনাস sin বিটা ডিভাইডেড বাই cos বিটা মাইনাস cos আলফা, ঠিক আছে। এখন দেখো এর পরের লাইনে আমরা কি করতে পারবো, এর পরের লাইনে এখানে দেখো sin c মাইনাস sin d এবং নিচে হচ্ছে cos c মাইনাস cos d এর যে সূত্র আছে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিব। কি আসবে দেখো, এখানে সূত্রটা হবে আমার, দেখো sin c মাইনাস sin d সূত্র তোমরা সবাই জানো, 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2, তাই না। তাহলে আমি লিখবো আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 sin c মাইনাস d অর্থাৎ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, ঠিক আছে। করার পরে এখানে দেখো নিচে ছিল cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d এর সূত্র আমরা জানি 2 sin c প্লাস d, তার মানে আমার হবে, আমি এভাবে লিখি আলফা প্লাস বিটা বাই 2 sin d মাইনাস c, ঠিক আছে। এখানে হচ্ছে আলফা মাইনাস বিটা বাই 2 হবে, এখানে d কিন্তু হচ্ছে এই যে আলফাটা, এখানে আমি cos বিটাটাকে সামনে এই জন্যই লিখছিলাম, এখানে আমার সূত্রটা ফেলতে একটু ইজি হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখো আমার জন্য এই যে sin আলফা মাইনাস বিটা বাই 2 ডিভাইডেড বাই sin আলফা মাইনাস বিটা বাই 2 কেটে যাচ্ছে, 2 এবং 2 কেটে যাচ্ছে, ঠিক আছে। তারপরের লাইনটা হচ্ছে দেখো কেমন থাকবে, a বাই b ইকুয়াল টু cos আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। সো আমাদের প্রমাণটার দিকে যদি আমরা একটু তাকাই, আমাদের বলছে যে cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্রমাণ করতে বলছে। তো আমরা যদি এই কাজটা এখানে করে নেই, যে আমরা স্কয়ার করে দিলাম, ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে দিলাম, করে দেওয়ার পরে আমরা এখন পরের লাইনে চলে যাই, ঠিক আছে। পরের লাইনটা আমরা এই জায়গাটাতে লিখি, ঠিক আছে। তো দেখো পরের লাইনটা করার ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, আমাদের হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 করতে বলছে। তো আমরা বিয়োজন যোজন করব, ঠিক আছে। তো আমরা যদি লেফট সাইডে বিয়োজন যোজন করি তাহলে আমার হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। লেফট সাইডে করছি ইকুয়াল দিয়ে এই যে রাইট সাইডটা আমি নিচে লিখি, ঠিক আছে। রাইট সাইডটা কি হবে বলতো, রাইট সাইডটা হবে দেখো cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এই হচ্ছে আমাদের উপরের কাজ। এবার নিচে দেখো, নিচে কি করব, নিচে করব cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তো ফাইনালি দেখো আমি যদি একটু সাজায় লিখতে চাই তাহলে এভাবে লিখবো, লেফট সাইডে আমার ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, নিচের ভ্যালুটা দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, মানে নিচে 1 হয়ে গেল, উপরেরটাই থাকলো cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার, আমি একটু এখানে লিখি আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তাহলে প্রমাণটা দেখো তো, প্রমাণটার সাথে মিলছে, cos স্কয়ার এই যে দেখো cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তো দেখো cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 এবং লেফট সাইডটা মানে এখানে যেটা লেফট সাইড প্রমাণে সেটা রাইট সাইড, তোমরা হচ্ছে একটু সাজিয়ে লিখতে পারো। আচ্ছা তোমাদেরকে আমি একটু সাজিয়ে লিখে দেই, cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্রমাণিত, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এবার ঢাকা ইউনিভার্সিটির এই যে ম্যাথের রিটেন পার্ট, যেটা এমসিকিউ পার্টটা মোটামুটি অনেক সহজ হয়েছে এই বছরের কোশ্চেনে, রিটেন পার্টটা হচ্ছে একটু টেকনিক্যাল কোশ্চেন গুলো বেশি করছে। আমরা যদি শুরু থেকে আরেকটু কোশ্চেন গুলো দেখি, এই যে দেখো এই কোশ্চেনটা খুবই ইজি করছে, এটা হচ্ছে ধরো বইয়ের টাইপের কোশ্চেন। এবার তোমরা যদি এই যে ডিফারেন্সিয়েশনটাতে যাও, দেখো পরের কোশ্চেনটা
ডিফারেন্সিয়েশন অর্থাৎ আচ্ছা 2 নম্বর কোশ্চেনটাকে দেখো। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার কনিকের কোশ্চেন না, পরবৃত্ত। এই কোশ্চেনটাও খুবই মোটামুটি সহজ কিন্তু একটু টেকনিক্যাল ছিল। এটা হচ্ছে যারা বারবার প্র্যাকটিস করছো, কেতাবউদ্দিন স্যারের বই বিভিন্ন ম্যাথ সলভ করছো, তাদের জন্য ম্যাথটা ইজি হয়ে যাওয়ার কথা। এবং এই যে ডিফারেন্সিয়েশন যেটা ছিল, এটার দিকে তাকাও। এই ম্যাথটাও মোটামুটি খুবই ইজি একটা ম্যাথ, ঠিক আছে? কিন্তু যেহেতু তোমাদের সময় কম ছিল, তো বারবার প্র্যাকটিস না করলে এই ম্যাথটা হচ্ছে পরীক্ষায় দেখবা যে হুট করে অ্যান্সারটা হচ্ছে আনতে গেলে তোমার একটু সময় লেগে যাবে, ঠিক আছে? ওভারঅল ডিফারেন্সিয়েশনটাও কিন্তু ইজি ছিল, এটা খুব কঠিন একটা ম্যাথ ছিল না, ঠিক আছে? আর ফাইনালি এই যে ম্যাথটা করলাম, ত্রিকোণমিতির যে ম্যাথটা, এটাও খুবই ইজি একটা ম্যাথ। এটা হচ্ছে জাস্ট মানে খুবই সহজ ছিল এই প্রশ্নটা, ঠিক আছে? এখানে টেকনিক্যাল ম্যাথ হচ্ছে জাস্ট এই যে কোনটা বলবো, টেকনিক্যাল ম্যাথ হচ্ছে কনিকের ম্যাথটাই বলা যায়, যে এই ম্যাথটা হচ্ছে একটু হুট করে যদি মাথায় আনতে না পারো তাহলে হচ্ছে হুট করে আটকে যাওয়ার সম্ভাবনা ছিল। ওভারঅল হচ্ছে রিটেন কোশ্চেন সহজ ছিল, ঠিক আছে? এমসিকিউ কোশ্চেনটা বেশি সহজ ছিল, রিটেন কোশ্চেনটা যেহেতু সময় কম থাকে, এই কম সময়ের মধ্যে অনেক অ্যান্সার করতে হয়, সেজন্য হচ্ছে যে একবার যারা আটকে গেছো, জায়গা কম থাকে, মানে সব মিলে হচ্ছে রিটেন কোশ্চেনটা টেকনিক্যাল ছিল আমার কাছে মনে হয়েছে। অলরাইট, তো আশা করছি যে এই কোশ্চেন গুলো চারটা আমি সলভ করে দিছি। এই কোশ্চেন গুলো দেখার পরে তোমাদের একটু হলেও বুঝতে সুবিধা হবে যে ঢাকা ভার্সিটির রিটেন কোশ্চেন কিরকম হয়, এবং হচ্ছে পরবর্তী যে পরীক্ষাগুলো, আপকামিং যে পরীক্ষাগুলো তোমাদের থাকবে, সেই পরীক্ষাগুলো তোমরা মানে একটু হলে এখান থেকে ধারণা পাচ্ছ যে তোমাদের পরীক্ষাগুলো কেমন হতে যাচ্ছে, ঠিক আছে? তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই পরবর্তী পরীক্ষা যেগুলো আছে, অ্যাডমিশন টেস্ট, সবগুলো ভালো করে দাও। সবার জন্য অসংখ্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Subscribe now.